দরজায় ঠক ঠক শব্দ হতেই রুদ্র থেমে গেল। দরজার বাইরে থেকে নয়ন বলল, হৈমি, মিমাপু তো শাড়ি পরাবে বলে দাঁড়িয়ে আছে, তুই দরজা খুলছিস না কেন? হৈমি লাফ দিয়ে ওঠার চেষ্টা করে, যেই চিৎকার দেবে অমনি রুদ্র তার মুখ চেপে ধরলো। শাসিয়ে বলো, শব্দ করবে না, একদম চুপ। ঢুকলো তো হৈমি। রুদ্র দীর্ঘ চোখে চেয়ে শান্ত গলায় বলল, আজকের পর থেকে সাদমানের সঙ্গে কথা বলবে না। সুয়ান, রুশানের সঙ্গেও কম কথা বলবে। ভেবো না এখান থেকে মুক্তি পেলে তুমি মুক্ত। আমি বড্ড অসংযত, বড্ড বেশি বেসামাল। আমি আমাকে নিয়ন্ত্রণ করার সাধ্য তোমার নেই, কারোরই নেই। মারেছো মরেছো নিজের দোষে, মাথায় রেখো। রুদ্র উঠে দাঁড়ালো। হৈমি জড়সড় হয়ে বসে রইল কিছুক্ষণ। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে, শরীর কাঁপছে মৃদু মৃদু। বড় বড় করে শ্বাস নিল রুদ্র। ধীর পায়ে হেঁটে গিয়ে মোবাইল নিয়ে এতক্ষণে হওয়া ভিডিও সেভ করলো। এরপর আবার চলে এলো হৈমির কাছে। তার পাশে বসে হাত বাড়িয়ে কাছে টেনে নিল। রাশভারী স্বরে বলল, আমি মানুষটা ভীষণ উদ্ধত, কিন্তু কিছু করার নেই। আমাকে উপেক্ষা করা একদম উচিত হয়নি। এর চেয়ে বেশি উচিত হয়নি আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সঙ্গে মেলামেশা। ওসব আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, এরপর যত মেলামেশা আমার সঙ্গে করবে, 1 মাস সময় দিলাম, নিজেকে প্রস্তুত রেখো। অন্তর্মুখী চরিত্রে রুদ্র নিজের অনুভূতিগুলোকে বুঝতে না পেরে উল্টাপাল্টা আচরণ দেখিয়েই হৈমির মনে তাকে নিয়ে খুবই বিভৎস এক ধারণার জন্ম দিল। অবজন্মে অন্তর্মুখী রুদ্রের মনকে বুঝতে পারল না, বোঝার কথাও নাই সেখানে। একরোখা জেদি তেজি রুদ্রই নিজেই নিজের অনুভূতি বুঝতে না পেরে এক নারীর প্রতি জন্মানো প্রথম এবং গভীর অনুভূতি অসৎ আচরণ করলো। সেখানে অন্য একটা মানুষ হৈমি কি করে বুঝবে? সূচনা মাহেরের বাসর ঘরে বান্ধবীদের সহায়তায় নিজ হাতে সাজিয়েছে হৈমি। কথা ছিল বরকে বাসর ঘরে ঢুকিয়ে হলে আগে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। প্রস্তুত ছিল মাহের, প্রস্তুত ছিল সকলে, কিন্তু হৈমি বাসর ঘরে ধারে কাছে এলো না। নয়নকে দিয়ে খবর পাঠালো তার শরীর ভালো নেই, প্রচন্ড মাথা ব্যথা, তাই স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই নতুন বউ নিয়ে এতই ব্যস্ত ছিল যে হৈমির কাছে কেউ যাওয়ার সুযোগ পেল না। নতুন পরিবেশে এসে সুসুনার খুবই হাসপাস লাগছিল। সারাদিনের ধকল শেষে তাকে মাহেরের ঘরে দেওয়া হলো। গোলাপি এবং বেলি ফুলের কড়া ঘ্রাণে মাথা ধরে গেল কেমন। বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা অনুভব করলো। অচেনা বাড়ি, অচেনা ঘরের এই চমকপ্রদ আয়োজনটি নিয়েই একদিন সে স্বপ্ন দেখেছিল, একটি মিষ্টি স্বপ্ন। ভেঙে যাওয়ার পর তিতকুটে অনুভূতি স্পর্শ এমন ধারালো হতে পারে জানা ছিল না তার। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সূচনা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আচমকা দুহাত মুখ চেপে ডোকরে উঠল। রুমে ঢুকতে এই দৃশ্য মুখামুখি হলো মাহের। ক্ষণকাল থমকে দাঁড়িয়ে রইল সে। এরপর মৃদু কেশে নিজের উপস্থিতি বুঝিয়ে দিল। ধাস্তস্ত করে নিজেকে স্বাভাবিক করে নিল সূচনা। কাপা হাতে হাতের চুড়ি, কানের দুল খুলে ড্রেসিং টেবিলে রাখলো। মাহের আগে বরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে টি শার্টের সঙ্গে ট্রাউজার পরেছে। আয়নাতে এক নজর দেখে নিল সূচনা। বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কাবার্ডের পাল্লা খুলে লাল এবং বাসন্তী রঙের মিশ্রণে একটা শাড়ি বের করলো মাহের। সাধারণত বাঙালিরা গায়ে হলুদে যে শাড়িগুলো পরে, ঠিক সে ধরনের শাড়ি। শাড়িটা নিয়ে সূচনার পেছনে গিয়ে দাঁড়ালো সে। সূচনা তখন গলার পরিহাতার সীতাহার খোলার চেষ্টা করছে। মায়ের সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে তার চেষ্টাটুকু দেখলো। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে হাতের শাড়িটা সূচনার সামনে ধরে বলল, ম্যাডাম এটা ধরুন, আমি হেল্প করছি। সূচনা বাঁ দিকে কিঞ্চিত সরে গেল, আমতা আমতা করে বলল, আমি পারবো। মায়ের শাড়ি ধরতে ইশারা করে বলল, আমার কাজিন বড় আপু এটা পরতে বলেছে, আপনি না থাকলে এটা পরবেন। শর্ট করে শাড়িটা নিয়ে সূচনা বলল, আচ্ছা পরবো। মৃদু হেসে মাহের বলল, এবার ঘুরে দাঁড়ান, আমি হেল্প করছি। না না, লাগবে না। অদ্ভুত করে হাসলো মাহের, মাথা ঠুকলো, বলল, অনেক, তাহলে নিজে আর একটু ট্রাই করুন। গা থেকে সকল জুয়েলারি, গায়ে শাড়ির পিন খুলতে খুলতে রাত 2টো বাজিয়ে ফেললো সূচনা। এরপর শাড়ি নিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে বের হলো। মাহের মোবাইল ঘাটাঘাটি করছিল। সূচনা বের হতেই মুচকি এসে বলল, হলো। কিছুটা লজ্জা পেল সূচনা। ধীর পায়ে এগিয়ে এসে বোকার মতো প্রশ্ন করলো, আপনি এখনো জেগে আছেন?
আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষাতেই ছিলেন বুঝি? আপনি তো বেশ চালাক। কিন্তু আমি তো আজ ঘুমাবো না। চমকে তাকালো সূচনা। মায়ের স্বভাবসুলভ মুচকি এসে বলল, ভয় নেই, অনুমতি ব্যতীত আপনাকে স্পর্শও করব না। সূচনা মাথা নিচু করে ফেলল। অদ্ভুতভাবে নিজেকে ভীষণ অপরাধী লাগলো তার। মায়ের সেদিকে ভ্রূক্ষেপ না করে পকেট থেকে একটি হলুদ গোলাপ বের করে বিছানায় রাখলো। বলল, এটা আপনার জন্য। হাত বাড়ালো সূচনা। বলল, হাতে দিতে মানা করিনি তো? অনুমতিও দেননি। আচ্ছা, দিলাম। মায়ের ফুলটা সূচনার হাতে দিয়ে বলল, স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে গ্রহণ করুন। মাথা নিচু করে সূচনা বলল, করলাম। পাশে বসতে আপত্তি আছে? না। সূচনাকে সূচক দৃষ্টিতে মাথা নাড়ল সূচনা। মায়ের শান্ত কণ্ঠে বলল, তাহলে দাঁড়িয়ে কেন, বসুন। বাধ্য মেয়ের মতো মায়ের পাশে বসলো সে। মায়ের তার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করলো, আজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি রাত। শুনেছি এই রাতে প্রতিটি স্বামী তার বউকে কিছু চাইতেই বলে, আর বউ যা চায় স্বামী তাকে তাই দেয়। আমি আপনার স্বামী, আমারও জিজ্ঞেস করা উচিত আপনার কি চাই। আপনার ইচ্ছে না হলে জিজ্ঞেস করবেন না। ভীষণ ইচ্ছে হচ্ছে, তবে শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। থমথমে কণ্ঠে সূচনা বলল, কি? এমন একটা জিনিস চান যা সারা জীবন দিতে পারবো আপনাকে? মাহিরে থেকে সারা জীবনের জন্য চাওয়ার মতো কিছুই খুঁজে পেল না সূচনা, অথচ কত কিছু চাইতে পারতো। প্রতিটি মেয়ে হয়তো স্বামীর থেকে ভালোবাসা চেয়ে নিত, কিন্তু সূচনার যে ভালোবাসার প্রতি তিক্ততা রয়েছে। একজনকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে আরেকজনের কাছে ভালোবাসা চাওয়া ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক। মাহের বলল, লম্বা লিস্ট হচ্ছে নাকি? তেমন কিছু খুঁজে পাচ্ছি না। ভাবুন ভাবুন, সময় গেলে কিন্তু সাধন হবে না। দীর্ঘক্ষণ ভাবার পর মাহের দিকে তাকালো সে। মাহের তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে রইল। চাপা নিঃশ্বাস ছেড়ে সূচনা বলল, আপনার থেকে একটু ভরসা, একটু বিশ্বাস আর বন্ধুত্ব, এর বেশি চাওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। মায়ের মৃদু হাসিটা বিধ্বস্ত হলো। সূচনা বলল, আপনার কিছু চাওয়ার আছে? আপনি বোকা, তাই সব একটু একটু চেয়েছেন। আমি ভাই অত বোকা নই, আমার সব বেশি বেশি চাই। আর শেষ চাওয়াটা হচ্ছে এই বিছানার অর্ধেক ভাগ। দেখতেই পাচ্ছেন, রুমের ডিভান নেই, মেঝেতে শুতে পারি না। মুখ ফিরে হাসি আটকে সূচনা জবাব দিল, ভাগ দেওয়া হলো। বাসরাটি আর সবার মতো করে কাটলো না সূচনার, তবুও যেন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজীবন। পাশাপাশি শুয়ে সারা রাত গল্প করলো দুজন। একে অপরের বিষয়ে জানতে পারলো অনেক কিছুই। এরই মধ্যে সূচনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো একটি বিষয়। তা হলো দীর্ঘ সময় দুজন পাশাপাশি থাকার পরও ভুলক্রমে মাহের স্পর্শ করেনি তাকে। মাঝে এক হাত দ্রুত অটুট রেখে কি সাবলীলায় ভঙ্গিমাতে শুয়েছিল মাহে। কি দারুণ এটিটিউড। ফরজের আজান দেওয়ার পর দুজন একসঙ্গে নামাজ পড়ে নিল। নামাজ শেষে মাহে সূচনাকে বলল, বন্ধু হিসেবে একটা হেল্প চাই। কি হেল্প? আপনি শাড়িটা চেঞ্জ করুন, যেটা পরেছেন এটা বালতিতে ভিজিয়ে রেখে দিন। সূচনা লজ্জিত হলো ভীষণ। মায়ের কিছুটা জড়তা নিয়েই বলল, কাজিন ভাই বোন ভাবিকে প্রচন্ড দুষ্টু। এসব নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। আর মুরব্বিদেরও। দেখা যাবে সকাল সকাল এটা নিয়ে ছোটরা ট্রল করবে, বড়রা সালিশ বসাবে। আমি চাচ্ছি না এই বিষয়টা নিয়ে কেউ কথা বলুক। তাছাড়া মা এমনিতে টেনশনে আছে, সে ধারণা করবে আমি অতীত আঁকড়ে ধরে আপনার প্রতি অবহেলা করছি। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। জ্বর ঠান্ডায় অজুহাত দিয়ে হৈমি কারোর সামনে এলো না। মাহের ভীষণ চিন্তিত হয়ে পড়লো। হঠাৎ করে কি হলো মেয়েটার? মেয়ের বাড়ির লোকজন বর বউকে ফিরায় নিয়ে যাবে, কত কি প্ল্যান ছিল হৈমির। অথচ গত রাত থেকে সবকিছুতে অনুপস্থিতি সে। সূচনা বাবার বাড়ি যাওয়ার আগে হৈমির সঙ্গে দেখা করতে এলো, সঙ্গে মাহের। হৈমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, ওদের দেখেও উঠল না। মায়ের গায়ে হাত দিয়ে দেখলো তেমন জ্বর নেই। সূচনা হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ছাড়া কিন্তু যাব না আমি।
মাহের অনেক বুঝালো, সন্দেহ করে অনেক কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিল না হৈমি। তার এক কথা, সে যাবে না। হৈমির এইরূপ আচরণ চাপা রইল না, একে একে সবার মাঝে ছড়িয়ে পড়লো। সূচনা জেদ ধরে বসে রইল, হৈমি না গেলে সে বাবার বাড়ি যাবে না। হৈমির মা হামিদা এসে মেয়েকে বকাঝকা করলেন, তবুও কাজ করলো না। মায়ের মাকে শান্ত করে হৈমির রুম থেকে বের করে নিয়ে গেল। সূচনাকে ইশারা করে গেল আর একটু বোঝাতে সে আসছে। সূচনার কাজিন সোহান রোহান যখন শুনলো হৈমি তাদের বাড়ি যাবে না বলে সূচনা যাবে না জেদ ধরেছে, তখন এই খবর বিদ্যুৎ গতিতে রুদ্রের কানে পৌঁছে দিল। ঠিক তার 10 মিনিটের পরেই হৈমির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ এলো, মিস বকবকানি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার এবং আপনার হটেজ ভিডিওটা একবার দেখে আসুন, সব ঠিকঠাক আছে কিনা। সূচনা মুখ ভার করে বসেছিল, হৈমি হঠাৎ লাফ দিয়ে উঠে বসলো। সূচনা চমকে গিয়ে বড় বড় করে তাকালো। হৈমি ভয়াক্ত চোখ করে কাপা হাতে ফোনের সাউন্ড অফ করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। অচেনা নাম্বার থেকে পাঠানো ভিডিওটা দেখে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথার ভিতর ভেঙে পড়লো আস্ত আকাশ। বাস বার কয়েক ঢোক গেল, কাপা হাতে মেসেজ করলো, এসব কি? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, সময় মাত্র 15 মিনিট, এর মধ্যে তৈরি হবে এবং ভদ্রমেয়ের মতো সূচনার সঙ্গে আমার বাড়িতে আসবে। কথা অনুযায়ী কাজ না হলে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িটা তোমার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। ওকে ডার্লিং, আই অ্যাম ওয়েটিং। রেডি হতে হতেই 8 ঘন্টা লেগে গেল হৈমির। আজ সে সাজের বেলায় বেশ কৃপণতা করল। তার উপরে এরকম আচরণ মা হামিদা নিজে বিস্মিত হয়ে বললেন, কি রে, তোর হলো কি? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? থতমত খেয়ে গেল হৈমি। সূচনা বলল, তুমি তো সাজতে ভীষণ ভালোবাসো হৈমি, তাহলে আজ কেন এমন করছো? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? বার কয়েক ঢোক গেলে আমতামতা করে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে গেল হৈমি। এতক্ষণ সাজের বেলায় কৃপণতা করলেও মা ভাবির কথা শুনে ঠোঁট জোড়াতে গাঢ় করে লিপস্টিক লাগালো। এরপর তাদের সামনে এসে চোখ পিটপিট করে ব্যস্ত গলায় বলল, এই তো সেজেছি আম্মু, ভাবি কেমন লাগছে আমায়? আচ্ছা আম্মু, তুমি এমন কেন বলো তো? বেশি সাজগোজ করায় কম তো বকাঝকা করো না। বেশি কথা বলেও শাসন করে করে আমার ছোট্ট হৃদয়খানা অতিষ্ঠ করে ফেলো। আর আজ যখন কথা বলছি না, সাজছি না, এ তো সন্দেহ করছো, চোখ পাকাচ্ছ। আমি যাব কোথায় বলো তো? সুষমা তার কাঁধ চেপে ধরে বলল, আমাদের বাড়িতে যাবে, চলো। চমকে ওঠা হৈমি, নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল তার। হামিদা মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই যেমন তেমনি থাক মা, শুধু ও বাড়ি গিয়ে বুঝে শুনে কথা বলিস। সন্ধ্যার আগ মুহূর্তে নবদম্পতি পা রাখলো শেখ বাড়িতে। কিছু নিয়ম রীতি পালন করে বাড়ির ভেতরে প্রবেশ করানো হলো তাদের। ভাই ভাবির সঙ্গে শেখ বাড়ির ড্রয়িং রুমে পা রাখতেই সোফার মাঝ বরাবর পরিচিত দুর্দর্শ বলিষ্ঠদের পুরুষটুকি দেখে আত্মা শুকিয়ে গেল হৈমির। ঘন ঘন ঢোক গিলতে শুরু করলো সে। যতটা সম্ভব ভাইয়ের গা ঘেঁষে থাকলে লাগলো। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে রুদ্র। তার পাশে গিয়ে বসলো মাহের। টুকটাক কথা বলল সে রুদ্রর সঙ্গে। হৈমি তখন ড্রয়িং রুমের এক পাশে দাঁড়ানো। সূচনা রান্নাঘরে গিয়ে দাদিনার চাচিদের সঙ্গে কথা বলছে। সোহান রোশান হৈমিকে ইশারা করছে তাদের কাছে যাওয়ার জন্য। সে প্রচণ্ড দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এলো সাদমান। সিঁড়ি দিয়ে নামতে নামতেই সে বলল, আরে হৈমি যে, তোমাদের এখানে যাওয়ার পর তো তোমার দেখাই মিলল না। ডেকে ডেকে নিয়ে গেছে, কোথায় পালিয়েছিলে? আজ রাতে কিন্তু আর পালানোর সুযোগ নেই। রোশন চিল্লিয়ে উঠল, বলল, ব্রো, আজ কিন্তু আমরা সবাই মিলে লুডো খেলবো। সোহান শার্টের কলার উঁচিয়ে ধরে, কি আর খেলবি? হেরে যাওয়ার ভয়ে আগে বিয়ানের গলা শুকিয়ে কাট। তীব্র অপমান বোধ করলো হৈমি, আঙুল উঁচিয়ে বলল, এই হৈমিকে লুডো খেলা হারানো তো সোজা নয়। বোনের কথা শুনে আলতো হেসে রুদ্রর সঙ্গে কথায় মনোযোগ দিল মাহের। আকস্মিক সব ভয় জড়তা ত্যাগ করে নিজের স্বভাবকে চলে যেতে বলল হৈমি। ছোটোখাটো ঝগড়া লেগে গেল সবার সঙ্গে। মায়ের জরুরি কল আসায় সে রুদ্রের পাশ থেকে ওঠে বাইরে চলে গেল। তর্ক বিতর্কে মশগুল হইলে হৈমি টেরই পেল না রুদ্রের কঠোর দৃষ্টিজোড়া তার পানি স্থির। যখন টের পেল চুপসে গেল।
জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘন ঘন ঢোক গেল আর চোখে রুদ্রকে দেখতে দেখতেই। আমতা আমতা করে উত্তর দিল সকলকে। এখন এমন সময় রুদ্র দাদিন কাজের মেয়েকে দিয়ে হালকা নাস্তা পাঠালো সকলের জন্য। সুহান, রোশান, সাদমান 3 ভাই হুমড়ি খেয়ে পড়লো খাবারের দিকে। সুসনা পোশাক পরিবর্তন করার জন্য উপরে চলে গেল। হৈমি তার পেছন পেছন যেতে পা বাড়াতে তাকে উদ্দেশ্য করে দাদিন বলল, ও মেয়ে, তুমি অমন চুপচাপ কেন গো? এমনিতে তো মুখে খই ফোটে, নাকি আত্মীয়তা করানোর জন্য ওটা নাটক ছিল? চোখ দুটো বড় বড় করে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হৈমি। আর চোখে রুদ্রের দিকে তাকাতেই দেখতে পেল সাহেব বেশ আয়েশ করে বসে ঠোঁটের তর্জনী ছুঁয়ে বদমেশি হাসি দিচ্ছে। নিমিষে চিৎকার করে মাথা বেঁধে রাখা ঝাটকা চুলগুলো খামচে ধরতে ইচ্ছে করলো হৈমির। মনের বিশাল কষ্টটুকু চেপে রেখে জোরপূর্বক ঠোঁটে হাসি এসে বলল, কই আসলে? শরীরটা ভালো নেই দাদি। দাদিন সন্তুষ্ট হলো না, মুখে তীব্র অসন্তুষ্ট ফুটিয়ে বলে উঠল, থাক, আর জোর করে হাসতে হবে না, নাস্তা করো। ঠোঁট উল্টে হৈমি ডাকলো, ও দাদিন। দাদিন চলে যেতে উদ্যত হয়েছিল। হৈমির কথায় ফিরে তাকাতে হৈমির তড়া করে তার সামনে এসে টোপাটোপ করে গালে দুটো চুমু খেলো। বলো, রাগ করো না দাদিন প্লিজ। আসলে কি হয়েছে বলো তো? আমার আশেপাশে একটা লম্বা মোটাসোটা বড় বড় হাত, বড় বড় চোখ, বড় বড় দাঁতওয়ালা মৌমাছি ঘুরপাক খাচ্ছে। তুমিই বলো, মৌমাছি আশেপাশে থাকলে আমি কি আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি? তার উপর যদি একবার সেই মৌমাছি কামড়ায়। ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেতে চমকে উঠল সকলে। সবচেয়ে বেশি চমকালো হৈমি, যার ভয় সিটিয়ে দাদিনের পেছনে গিয়ে দাঁড়ালো সে। টি টেবিলের উপর রাখা গ্লাসটা কিভাবে পড়লো বুঝতে পারল না কেউ, কিন্তু ওখানে রুদ্র বসা ছিল, সে এখন নেই। দাদিন বিচলিত হয়ে চারপাশে তাকাতে দেখতে পেল রুদ্র সিঁড়ি ডেঙিয়ে উপরে যাচ্ছে। বাকি 3 নাতির ঠোঁট অল্প ফাঁক, চোখ রুদ্রে যাওয়ার পানি স্থির। ডিনার করার সময় সকলে একসাথে হওয়ার পর হঠাৎ দাদিন হৈমিকে জিজ্ঞেস করলো, তা হৈমি, তুমি যেন কিসের মৌমাছির কথা বলছিলে? বড় বড় দাঁত, হাতগুলো বড় বড়। মার চিন্তিত হয়ে বোনের দিকে তাকালো। রুদ্রর ছোট 3 ভাই হো হো করে হাসতে লাগলো। মৌমাছির বড় বড় হাত, দাঁত। হাসতে হাসতে ডাইনিং টেবিল কাঁপিয়ে ফেলল ওরা। হৈমি কাচুমুচু হয়ে সম্মুখে গম্ভীর হয়ে বসে খাবার খাওয়া রুদ্রের দিকে এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। দাদিন আবারও হৈমিকে প্রশ্ন করলো। সুসুনা তাকে থামিয়ে দিয়ে বলো, আহ দাদিন, হৈমি মজা করেছে তোমার সঙ্গে। সকলের খাওয়া শেষ, শুধু হৈমির বাকি। দাদিন বলল, এত সময় কি খাওয়ার ঠিক না? তোমার মনে হয় খাওয়াতে মনোযোগ নাই? খাওয়ার সময় অমন উদাস ভাব ভালো লক্ষণ না, বুঝেছ? এমন সময় হঠাৎ রুদ্র এসে চেয়ার টেনে বসলো। দাদিন বলল, কিছু বলবে? রুদ্র উত্তর করল না। নিজের মতো গম্ভীর হয়ে কয়েক পা বসে থেকে হাত বাড়িয়ে জগ থেকে আস্তে আস্তে গ্লাসে পানি ভরল। ভাবটা এমন যে সে পানি পান করতে এসেছে, অথচ হৈমি বুঝলো তার উদ্দেশ্য অন্য কিছু হলো। তাই গ্লাসে পানি ঢালতে ঢালতে সে হৈমিকে উদ্দেশ্য করে দাদিনকে বলল, দাদিন, সুরা মাছ চলছে। এ মাসে বড় বড় হাত, বড় বড় দাঁতওয়ালা মৌমাছিরা সুরা পানের জন্য ভোঁ ভোঁ করে। উপরওয়ালা দান করা মধুচক্র শুধু অমন মৌমাছির জন্যই বরাদ্দ। দুর্বোধ্য কথাগুলো শেষ করে ঢকঢক করে পানি পান করল রুদ্র। অধরে তীর্থক হাজি ফুটিয়ে তুলে প্রগাঢ় দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইল হৈমির দিকে। ওই দৃষ্টি গভীরতায় একদম বুকে গিয়ে লাগলো হৈমির। অদ্ভুত এক যন্ত্রণাময় অনুভূতি হলো তার। থতমত খেয়ে উঠে দাঁড়ালো সে। উঠে দাঁড়ানোই রুদ্র নিজেও রাশভারী কণ্ঠে উচ্চারণ করলো, সো হটেস্ট হানিকাণ্ড। ফলে চলে গেল রুদ্র। হৈমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বুকের ভিতর ধকধকে অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। দাদিন ডাকলো, ও মেয়ে, খাওয়া শেষ করো। হৈমি আনমনে বলে উঠল, সুরা মাস মানে কি দাদিন? চৈত্রি মাস, কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে। ঠোঁট টিপে হেসে দাদিন বলল, এই চৈত্র মাস সেই চৈত্র মাস না রে, এই চৈত্র মাস মানে মধুমাস, যেমন তোর ভাই আর ভাবির মধুমাস চলছে।
শেষ পর্যন্ত হুগমি যখন রুদ্রপলা সুরামাসের অর্থ বুঝলো, গাল দুটো লাল হয়ে কান দুটো গরম হয়ে উঠল তার। বিড়বিড় করে আওড়ালো, পুরা নষ্ট মাইন্ডের লোক। আল্লাহ, কি বাসটাই খেলাম। এই বাস কবে দূর হবে? কবে কবে? উফ। লুডো খেলার জন্য তোড়জোড় শুরু হলো। সূচনার ভীষণ মাথা ব্যথা করছিল বলে সে রুমে এসে শুয়ে পড়েছে। মাহের, হুগমি, সাদমান আর সোহান একদান খেলেছে। এরপর মাহের উঠে গেল। শুরু হলো সাদমান, হর্মি, সোহান আর রোশানের খেলা। মায়ের সূচনার রুমে গিয়ে দেখলো সূচনা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। কেমন জানি মনে হলো সে ঘুমিয়েছে। তাই বলো, মাথা ব্যথা কমিয়েছে? সঙ্গে সঙ্গে চোখ খুলল সূচনা। জিজ্ঞেস করলো, কে জিতল? হর্মি। আবার প্রশ্নের উত্তরটা? মেডিসিন দিয়েছি, কবে কবে যাবে? মায়ের কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। সূচনা তার দিকে তাকিয়ে তার চাহনি দেখে সে বলল, কিছু বলতে চান? সূচনা উঠে বসলো, গলার ওড়নাটা ভালোভাবে জড়িয়ে আরও শক্ত মতো জড়িয়ে ঠিকঠাক করে প্রশ্ন করলো, আমার প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে? আশ্চর্য হয়ে মাহের বলল, ক্ষোভ? তাও আপনার উপর? ইম্পসিবল, এমন মিষ্টি একটা মেয়ে বন্ধু, বইয়ের উপর ক্ষোভ রাখা ইম্পসিবল। মায়ের মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনা। আনমনি ভাবল, আমি কি সত্যি আপনার মতো মানুষকে ডিজার্ভ করি? আপনি যে অনন্য আর আমি অতি নগণ্য। মুখে বলল, আমি আপনাকে বঞ্চিত করছি, এ নিয়ে কোনো অভিযোগ নেই? বুড়ো বাঁকিয়ে মায়ের প্রশ্ন করলো, ক্লিয়ার করে বলুন। আসলে দাদিন আমার আর আপনার ব্যাপারে জিজ্ঞেস করায় বলে দিয়েছি। বিয়ের পর এসব নিয়ে দাদিরা কথা তুললেই দাদিনকে আমি মিথ্যে বলতে পারি নাই, তাই সত্যি বলেছি। সব শুনে সে ভীষণ বকেছে আমাকে, বলেছে আমি পাপ করছি। ভীষণ রকম সিরিয়াস মুখ ভঙ্গি নিয়ে সূচনার সামনে বসলো মায়ের। বলল, তাই বুঝি? তো কি বলছেন দাদিন? বাসরাতে স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করলে পাপ হয়? শুধু বাসরাত নয়, বিয়ের পর থেকে প্রতিটি রাতে। মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টিপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মায়ের বলল, মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টিপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মাহের বলল, ম্যাডামের মাথা ব্যথার কারণ তাহলে এটা? ধীরে গতিতে সূচনা নেমে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে বুক টান টান করে দাঁড়িয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলো মাহের। ধীরে গতিতে সূচনা নেমে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত বুক গুজে বুক টান টান করে দাঁড়িয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলো মাহের। ঠোঁটে তার জগতের হাসি লেপ্টে আসে। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে চলে গেল সে। ঈশ্বরা সূচনাকে যেতে বলল। বড়সড় ব্যালকনিতে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ দেখতে পেল মাহের। বলল, ফুল ভালোবাসেন? সূচনা মাথা নাড়ল। সে মুচকি এসে বলল, ফুল ভালোবাসা মেয়েদের মন ফুলের মতো সুন্দর হয়। এমন একটা ফুলকে দুঃখ দেওয়ার সাহস কোনো পাষাণের হলো কে জানে? যাকে জন্মদাতি দুঃখ দিতে পারে তাকে পুরো দুনিয়ার মানুষ কষ্ট দেওয়া অস্বাভাবিক কিছু না। কিঞ্চিত দমে গেল মাহের। বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, পাশে এসে দাঁড়ালো। সূচনা পাশে গিয়ে দাঁড়ালো। পাশ থেকে মায়ের শেভ করা চোয়ালে দৃষ্টি দেখে জিজ্ঞেস করলো, আপনি চাইলে আপনার অধিকারটুকু ব্যবহার করতেই পারেন। স্পষ্ট বক্তায় মাহের, আমি বাজার থেকে কোনো পণ্য কিনে আনিনি যে ব্যবহার করব, আর আপনি আমার পরিহিতা টি শার্ট নয়। সূচনা মাথা নত করে ফেলল। কয়েক পলক সময় নিয়ে মাহের বলল, যখন কোনো পুরুষ পারস্পরিক মিলনের উদ্দেশ্য তার স্ত্রীকে তার শয্যায় ডাকে, এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী যদি তার এই আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এমতো অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। বুখারী। আমি আপনাকে শয্যায় ডাকিনি, আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাইনি। সো পাপুনের কথা এখানে আসা বেমানান। সূচনা হৃদস্পন্দন চঞ্চল হয়ে উঠল। চোখের পলক ঘন ঘন ফেলতে শুরু করলো সে। মায়ের ছোট্ট করে নিঃশ্বাস ফেল। শীতল কণ্ঠে বলল, আমি ভেতরে বাইরে এক মানুষ সূচনা। একজন পুরুষ তার দৈহিক তাড়নার জন্য ভেতরে যদি একটা নারী শারীরিক শরীরকে চায় আর তার পাশে তার জন্য আপনার মতো একজন বৈধ নারী থাকে, তাহলে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ইভেন আমি নিজেও চুপচাপ থাকতে পারতাম না যদি আপনাকেই চাইতাম।
অকপটে প্রশ্ন সূচনার। তার মানে আপনি আমাকে চাইছেন না? চাইছি, তবে সেটা দৈহিক প্রয়োজনে মেটাতে নয়। আপনি এতটা ইমেচিওর নয়। একজন পুরুষের চোখের ভাষা বোঝার ক্ষমতা অবশ্যই আপনার আছে। বিয়ের পর নারী পুরুষের শুধু শারীরিক সম্পর্ক করেই কেন স্বামী স্ত্রীর সম্পর্কে সূচনা করতে হবে? চেনা নাই, জানা নেই, টুকটাক পরিচয় নরনারীর এই রূপ সম্পর্কে অত্যন্ত আমার কাছে স্বাভাবিক মনে হয় না। সম্পর্কের শুরুতে আমি আপনার কাছে বন্ধুত্ব চেয়েছি, হয়তো দুপক্ষের সম্মতিতে। মানসিকভাবে একটি সুন্দর অনুভূতি নিয়ে একদিন আমরা স্বামী স্ত্রী হয়ে উঠব। ওই অনুভূতি যতদিন না হচ্ছে ততদিন আমার তরফ থেকে কোনো অভিযোগ নেই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। অদৃশ্য মোহে পড়ে মাথা নাড়ল সূচনা। মৃদু হেসে মাহের বলল, আপনি প্লিজ ভুল বুঝে টেনশন করবেন না। আর হ্যাঁ, আপনি যেভাবে স্যাক্রিফাইস থাকবেন আমাকে বলবেন। যদি আপনার মনে হয় আমাদের মাঝে গভীরতা আসা উচিত, দ্বিধাহীন বলবেন। না বললেও আমি বুঝবো। আপনার চোখের ভাষায় কেন জানি বুঝতে সক্ষম হই। লজ্জায় আড়ষ্ট হয়ে ব্যালকনি থেকে চলে গেল সূচনা। বলে গেল, আপাতত আমি বন্ধু হিসাবেই স্যাটিসফাইড। মাহের তার পিছন রুমে গিয়ে চিন্তিত হয়ে বলল, এই দাদিন আমাদের প্রাইভেসি ভেঙে দিল। শুনুন, ঘরের কথা পরকে বলবেন না। দাদিন তো পর নয়। অধর কামে সূচনা দিকে তাকিয়ে এলো মাহের। ভ্রুকুচকে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সেই পরই। আমাদের মধ্যে আজ বন্ধুত্ব আছে, কাল সে সম্পর্কে প্রণয় আসবে, পরশু প্রণয়ে। এসব দাদিনকে জানানোর প্রয়োজন নেই। ভবিষ্যতে তারা নিজেরাই টের পাবে আমরা পরিণয় সব কমপ্লিট। কিভাবে? বিছানায় আলগোছে শরীর ছেড়ে দিল মাহের। দুহাত মাথার নিচে রেখে সপ্তপর্ণের চোখ বুজে বলল, যখন আমাদের বাচ্চারা কান্না করে সবার ঘুমে ডিস্টার্ব করবে, তখনই সবাই টের পাবে। এই আমি চোখ বুঝেছি। আপনি যত লজ্জা পাওয়ার পেয়ে নিন, দেখব না। লজ্জা পাওয়ার শেষ হলে গুড গার্ল হয়ে পাশে এসে শুয়ে পড়ুন। সূচনা হেসে ফেলল। তার মনে হলো ইতিহাসে তারাই প্রথম বন্ধু যারা কিনা জেনে বসে আছে একদিন তাদের পরিণয় হবে, আবার বাচ্চাও হবে। ইস, কি ভয়ানক সুন্দর ব্যাপারটা। দাদিনের সঙ্গে হৈমির ঘুমানোর ব্যবস্থা করা হলো। লুডো খেলা শেষ করে হৈমি দাদিনের রুমে যাচ্ছিল। এমন সময় তার ফোনে মেসেজ এলো, অনেক লুডো খেলা হয়ে গেছে ডার্লিং, এবার ছাদে এসো, তোমার লম্বা মোটাসোটা মৌমাছি অপেক্ষায় আছে। মেসেজটি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে দাদিনের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল হৈমি। দাদিন গভীর ঘুমে তলিয়ে। সে বার কয়েক ঢোক গিলে রিপ্লাই করলো, দাদিনের সামনে কিভাবে যাব? পায়ে হেঁটে আসবে। উনি কী ভাববেন? জাস্ট 2 মিনিট। এর মধ্যে না এলে নিচে গিয়ে কোলে উঠিয়ে ছুটে চুমু খেতে নিয়ে আসবো। মেসেজটা দেখে হাত থেকে টুস করে মোবাইলটা পড়ে গেল। তরতর করে ঘামতে লাগলো সে। বুকের ভিতর হৃদস্পন্দন বাড়তি থেকে ঠুস হয়ে বাতি নিভে গেল। শ্বাসরোধ করে পা চালালো ছাদের দিকে। পুরো বাড়িতে ঝকঝকে আলো থাকায় মোবাইল ছাড়া যেতে তার একটু অসুবিধা হলো না। ছাদের দরজা অবধি যেতেই বাঁ দিকে দোলনায় বসে দোলনা খাওয়া রুদ্র বলল, আই অ্যাম হেয়ার ডার্লিং। কেঁপে উঠল সে। বাদিকে ঢোক গিলে বলল ঘন ঘন। রুদ্র তর্জনী উঠিয়ে কাছে যেতে ইশারা করলো। হৈমি অনল হয়ে দাঁড়িয়ে। ফলে মৃদু ধমকে উঠল সে। ধমক খেয়ে হকচকিয়ে একটু করে এগোতে শুরু করলো হৈমি। গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে বারবার শরীর ঢাকতে লাগলো। একবার এপাশ টানে আর একবার ওপাশ টানে। রুদ্র তুখোর দৃষ্টিজোড়া তাকে আপাতমস্ত কেমনভাবে দেখেছে যে মন চাইছে পুরো শরীরের কম্বল মুড়িয়ে রাখতে, যেই একটু ফাঁক না থাকে আর ওই বদনজরটা তার উপর না পড়ে। হৈমি যখন রুদ্র একেবারে কাছাকাছি চলে এলো, রুদ্র হ্যাঁচকা টান দিয়ে নিজের উপর ফেললো তাকে। কিঞ্চিত ব্যথায় সূচক শব্দ করলো মেয়েটা। রুদ্র তাকে দুহাতে আবদ্ধ করে নিতেই বলল, উফ ছাড়ুন, একদম ঠিক হচ্ছে না। রুদ্র বাঁকা এসে ছেড়ে দিল। হৈমি উল্টে পড়ল ছাদের মেঝেতে। দুহাত মেঝেতে ভর করে মাথা উঁচু করে ভয়তে চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, উফ। উচ্চরে কতক্ষণ হেসে নিয়ে রুদ্র বলল, এই অশ্লীল শব্দগুলো করে কি মিন করতে চাইছো ডার্লিং? রেগে মেগে আগুন হয়ে উঠে দাঁড়ালো হৈমি। আকস্মিক রুদ্রের গলা চেপে ধরে চিৎকার করে বলল, আপনি একটা অশ্লীল
অসভ্য বর্বর একটা মানুষ। আপনার সাহস কী করে হয় আমার সঙ্গে এই অসভ্যতা করার? আর ওই ভিডিও কেন করেছেন আপনি? এসব কেন? চুমু দাও। অগ্নিমূর্তি ধারণ করে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করার মাঝে এমন একটি কথা বলে ভড়কে গেল হৈমি। গলা চেপে রাখা হাতটি আরেকটু শক্ত করে ধরে বলো, খুন করে দেবো একদম। আর আমি চুমু দেব। গাল ভাকিয়ে হৈমি ঠোঁটে আলতো করে চুমু দিল রুদ্র। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল হৈমি। ঠোঁটে হাত ভাসতে ভাসতে থুতু ফেলো। ইয়াক থু। চট করে উঠে দাঁড়ালো রুদ্র। এক এক করে পা ফেলে হৈমির দিকে এগিয়ে বলো, আমি বলেছিলাম সাদমানি থেকে দূরে থাকতে, রাইট? থাকুনি। এত বড় ভুলের শাস্তি না দিয়ে চুমু চেয়েছি, খুশি হওয়ার কথা, রাইট? তা না করে তিরিং বিরিং করে লাফাচ্ছ, ড্যামিট। বলিষ্ঠ হাত বাড়িয়ে হৈমির একটি হাত শক্ত করে চেপে ধরল। উচ্চতায় হৈমি তার গলার সমান, তাই তার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলো, চুমু দাও যেমনটা দাদিনকে দিয়েছ তখন। দাদিনকে চুমু দিয়েছি বলে এখন তাকেও চুমু দিতে হবে? সে আর দাদিন কি এক হলো? তাছাড়া দাদিনকে সে গালে চুমু খেয়েছে, এই অশুভ লোকটা ঠোঁট আগাচ্ছে কেন? অস্থির হয়ে সাহসা কেঁদে ফেলে হৈমি। বলল, আপনি খুব খারাপ। আমি ভাইয়াকে সবটা বলে দেব, আপনি যতই ভয়ানক হোক না কেন। আমার ভাই আপনাকে ভয় পায় না। এই মেয়ে চুমু দাও। হৈমিকে সম্পূর্ণ আগ্রহ করে ধমকে দিল রুদ্র। কাঁপতে কাঁপতে মুখ বাড়ালো হৈমি। রুদ্র ঠোঁট জোড়া এগিয়ে দিতেই হৈমি চট করে তার গালে সজোরে একটা কামড় বসালো। এমনভাবে দাঁত বসালো যে দাড়ি ভরা গাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো। রুদ্র চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে আর শব্দ বের করলো। তার হাত আগলা হয়ে এলো হৈমির ছুটি পালানো ছাদ থেকে। ছুটে চলে যাওয়ার সময় অবশ্য কয়েকটা কথা বলে গেল। কী রে লুচ্চা, এখন তুই অশ্লীল শব্দ করিস কেন? হৈমির চুমু খাবি তাই না? হৈমির খেলি তো কামড়, দেখ কেমন লাগে, শালা বদমাশ ইতর লোক।